সুপ্রিয় দর্শক মন্ডলী, চ্যানেল আই এর মাঝরাতের আয়োজনে গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। স্বাগত জানাচ্ছি শ্যামল আপনাকে। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে শুরু করার আগে আজকে আপনি জানেন শুভ কি বড়দিন, তো সেটার উপরে যদি আপনি একটু। সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের দেশের খ্রিস্টান সম্প্রদায়ের একটি বড় উৎসব এটি, সারা বিশ্ব জুড়ে, কিন্তু বাংলাদেশে তো বাংলাদেশে তো বটে। এবং বাংলাদেশের বিভিন্ন চার্চে এটার একটা বিশেষত্ব কি, 25 তারিখ যদিও কিন্তু 24 তারিখ সন্ধ্যা থেকে নানা রকমের অনুষ্ঠান শুরু হয়ে যায় বিভিন্ন চার্চে, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি এদের একটা অদ্ভুত একটা বিষয়, আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের সমস্ত প্রার্থনা সঙ্গীত গুলো কিন্তু রবীন্দ্রসঙ্গীত দিয়ে সাজানো হয়। এটি একটি বিশাল, এবং রবীন্দ্রসঙ্গীতের পূজা পর্যায়ে যে সমস্ত গান আছে অধিকাংশ গান কিন্তু তারা ওখান থেকে সিলেক্ট করে। এবং আমার কয়েকবার, অনেক আগে অবশ্য, লক্ষ্মীবাজার চার্চে কিংবা কাকরাইল চার্চে থাকার সুযোগ হয়েছে। খুবই চমৎকার একটা কালচারাল প্রোগ্রাম করে তারা, প্রার্থনার অংশ হিসাবে। শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শিরোনামটা দেখিনি, তারপরে আপনার সাথে আলোচনায় আসছি। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে নারী জঙ্গির আত্মঘাতী বিস্ফোরণ, নিহত 2। সাংবাদিকতার আদর্শ থেকে বিচ্যুত হবে না ইত্তেফাক। মানবজমিন, 2 জঙ্গি নিহত, 4 জনের আত্মসমর্পণ। মালয়েশিয়াকে ওআইসির বার্তা। আমাদের সময়ের রুদ্ধশ্বাস অভিযানে 2 জঙ্গি নিহত, বিমান যাত্রীদের উপর 4 আরোপ হচ্ছে। জয় দিন, জঙ্গি আস্তানায় রুদ্ধশ্বাস অভিযান, সুষ্ঠু নির্বাচন দিতে না পারা রাজনীতিকদের দেউলিয়াপনা, বিচার বিভাগীয় সম্মেলনের প্রধান বিচারপতি। মানব কণ্ঠ, আত্মঘাতী বিস্ফোরণে 2 জঙ্গি নিহত, সামরিক শাসন গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করেছে। ভোরের কাগজ, জঙ্গি আস্তানায় পুলিশের হানা, নিহত 2, আতঙ্ক আত্মঘাতী নারী জঙ্গি নিয়ে। দিনকাল, রাষ্ট্রের প্রতিটি সংস্থা আধিপত্য বিস্তারে লিপ্ত, প্রধান বিচারপতি। গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি আংশিক সফল, মির্জা ফখরুল। অনেক বার্তা, খুলছে আশুলিয়ার বন্ধ কারখানা, নারী সহ নিহত 2, আত্মসমর্পণ 4 জনের। দৈনিক সংগ্রাম, নারী সহ 2 জন নিহত, 4 জনের আত্মসমর্পণ। মিডিয়ার সাথে কথা বলার পর রোহিঙ্গার মৃত্যু, মুন্ডুহীন লাশ। করতোয়া, রাজধানীর আশকোনায় 2 আত্মঘাতী জঙ্গি নিহত, সিরাজগঞ্জের প্রসেস মিলের বিষাক্ত বর্জ্যে আক্রান্ত এলাকাবাসী। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ফিমেল টিনেজ মিলিটেন্টস কিল্ড। ন্যাশনাল এক্সপ্রেস, বাংলাদেশ মিসেস আউট অন গ্লোবাল আইপি রেগুলেটরি ফ্যাসিলিটিস। এই ছিল শিরোনাম। তবে বড় শিরোনামটা যেটা হচ্ছে জঙ্গি হানা, এবং সেটার মধ্যে হচ্ছে যে নতুন জিনিস দেখা যাচ্ছে, টিনেজ এবং মহিলা, এবং 2 জন নিহত, আত্মঘাতী। একে তো আত্মঘাতী আমরা আগেও দেখেছি, কিন্তু নারী আত্মঘাতী বাংলাদেশে এই প্রথম। ফলে এটা একটা নতুন মাত্রা যোগ করেছে। এবং মনে হচ্ছে যে তারাও একদিকে যেমন অভিযান চলছে পুলিশের, আমাদের নিরাপত্তা বাহিনীর নানা রকম অভিযান চলছে। আমরা এর মধ্যে নারায়ণগঞ্জে, তারপর আজিমপুরে, অন্যান্য জায়গায়, রাজধানীর কল্যাণপুরে বিভিন্ন অভিযান দেখেছি, যেখানে জঙ্গি আস্তানায় নানা রকমের অপারেশন চালানো হয়েছে। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম সুইসাইড ফিমেল, এটা কিন্তু আমার মনে হয় যে আমাদের এখন নতুন করে ভাবিয়ে তুলেছে। তার মানে তাদের এই জায়গাটিতে মনে হচ্ছে আমাদের নতুন করে চিন্তা করার সময় এসে গেছে। এটি আরেকটা ফেনোমেনন তৈরি করলো, এবং মহিলারা যে মোটিভেটেড হচ্ছে সুইসাইড নিয়ে, উইপন নিয়ে। ফলে এটা আমাদের আরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো নতুন রকমের অনুসন্ধানের প্রয়োজন আছে। এটা কি শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারবে? না, বিষয়টা তো সামাজিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ না, কিন্তু প্রধান দায়িত্বটি তাদের আছে। কিন্তু এখানে এই জায়গায় আমাদের সমাজের অনেক গভীরে এই জিনিসটি কিন্তু ঢুকে গেছে। আমাদের বাস্তবতাটা স্বীকার করতে হবে। আমরা যদি হোলি আর্টিজানের ঘটনা ধরি কিংবা অন্যান্য ঘটনাগুলো দেখলে বিশ্লেষণ করতে পারি যে আমাদের সমাজের, তরুণ সমাজের মধ্যে, নারীদের মধ্যে, এমনকি আমরা যাদেরকে ভাবতাম মাদ্রাসায় পশ্চাৎপদ জনগোষ্ঠী, সেটির মধ্যে আর সীমাবদ্ধ নেই। আধুনিক ছেলেপেলেরাও, বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরাও সেখানে যোগ দিচ্ছে। ফলে এক ধরনের সামাজিক উদ্যোগ ছাড়া কিন্তু এটি সম্ভব না। সেই জায়গাটি এখন অবশ্য আমরা অ্যাড্রেস করছি না, দুর্ভাগ্যজনকভাবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় গলদ আছে। শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রোল আছে এখানে। আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা মানুষকে সত্যিকারের নৈতিক শিক্ষায়, সত্যিকারের ধর্ম শিক্ষায়, ধর্মের নানা অপব্যাখ্যা এখনো সমাজে খুবই প্রকট। তো এই সমস্ত সংকটগুলো তো আমাদের এই ধরনের পরিস্থিতিকে
বাড়িয়ে তুলছে। কিন্তু আমাদের থেকে আরো উন্নত দেশগুলো তো একই পরিস্থিতি দেখছে। সেই সব জায়গার এক এক জায়গার বাস্তবতা এক এক রকম। আপনি ইউরোপের একটা বড় সমস্যা মাইগ্রেন্টস, এবং সেখানে মাইগ্রেন্টসরা যেভাবে নেগলেক্টেড হয়েছে। ইউরোপ একসময় বিশ্ব শাসন করেছে, আপনি জানেন তাদের যে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ সেটার রেজাল্ট তারা এখন ভোগ করছে। ইউরোপের বিভিন্ন দেশ আফ্রিকা শাসন করেছে, এশিয়া শাসন করেছে, এশিয়া থেকে মাইগ্রেন্টরা এখন যাচ্ছে, আফ্রিকা থেকে মাইগ্রেন্টরা গিয়েছে। যেমন যে লাস্ট যদি আপনি যদি জার্মানির ঘটনাটা ধরেন, আপনার তিউনিসিয়ান, তো তিউনিসিয়াতে একসময় কলোনি ছিল, তারা শাসন শোষণ করেছে তিউনিসিয়ার জনগণের উপরে, এবং তিউনিসিয়ার একটা বড় জনগোষ্ঠী কিন্তু ফ্রান্সে থাকে, আপনি জানেন ফ্রান্সের কলোনি ছিল। ফলে এই বাস্তবতাগুলো এখন বিশ্বকে নতুন করে ভাবাতে শুরু করেছে। আর অন্যদিকে তো একটা বড় ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে ট্রাম্পের বিজয়। সেই বিজয়ও কিন্তু নানা রকমের ব্রেক্সিটও একটা গুরুত্বপূর্ণ, যে ইউরোপ থেকে বেরিয়ে যাওয়া। আর সারা পৃথিবীতে এক ধরনের উগ্রবাদের কিন্তু এখন জাগরণ হচ্ছে। আপনি যদি ইউরোপ দেখেন, ব্রেক্সিট ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল, যেখানে ব্রিটেনের মতো এত জার্মানিতে কিন্তু ওলটপালট হয়ে যেতে পারে। ফলে এইসব বরং আমি মনে করতাম যে অ্যাঞ্জেলা মার্কেল শি ইজ মোর লিবারেল, অনেক লিবারেল, সে মোর রিফিউজিদের প্রতি অনেক 9 লক্ষের বেশি, প্রায় 10 লক্ষ। কিন্তু সেই দেশ কি চ্যালেঞ্জের মুখে এখন দেখেন, তার গদিতে টলটল। এখন এই ঘটনার পরে 12 জন লোক মারা গেছে। আপনি একটা ঘটনা এই ক্রিসমাসের মার্কেট, এবং দেয়ার নিরীহ লোক, এমন না যে আপনি কোনো স্পেসিফিক টার্গেট কেউ জানেন না, হঠাৎ করে টার্গেট। আপনি একই রকম ঘটনা ফ্রান্সে ঘটেছে, নিসে ঘটেছে। ফলে এই ধরনের বাস্তবতায় বাংলাদেশেও কিন্তু আমরা এর বাইরে না, আমরাও এখন সেই জিনিসগুলোকে একটা গ্লোবাল পার্সপেক্টিভে দেখতে হবে। এর কতগুলো আন্তর্জাতিক দিক আছে, আঞ্চলিক রিঅ্যাকশন আছে, এবং অভ্যন্তরীণ ডোমেস্টিক অনেক রকমের ইস্যুও আছে। সেই ইস্যুগুলো যদি আমরা সেভাবে অ্যাড্রেস না করি, যেটা ডোমেস্টিক্যালি সেটা ডোমেস্টিক্যালি করতে হবে, যেটা রিজিওনালি সেটা রিজিওনালি করতে হবে। যেমন ধরুন রোহিঙ্গার ব্যাপারটি ধরেন আপনি, এটিও আমাদের জঙ্গিবাদের একটা অন্যতম। আজকাল ইদানিং যে ধরনের আপনি শীতকাল আসলে বাংলাদেশে একটা ওয়াজ মাহফিলের একটা জোয়ার বয়ে যায়, সেখানে যে ধরনের আপনার দেয়া হচ্ছে বয়ান, এবং এই বয়ানগুলো আমরা কতখানি দেখছি জানছে সরকারের যারা নীতি নির্ধারক, তারা কিন্তু আমরা জানি না। এবং এই ধরনের একটা রোহিঙ্গারা সেই আরাকানে মুসলিম মেরে একেবারেই করছে, এই বাস্তবতা এটা। কিন্তু তার প্রতিক্রিয়া যে বাংলাদেশে কি হচ্ছে আমরা কিন্তু সেটা খেয়াল করছে না এখনো পর্যন্ত। এবং এটি আরেকটা আঞ্চলিক মিয়ানমার পরিস্থিতিটা আপনি যেটা তুললেন, মিয়ানমার পরিস্থিতিটা অন্যরকম মনে হচ্ছে। তার কারণটা হচ্ছে দেখেন, একটা লোক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে, একদিন পরে তার লাশ পাওয়া গেছে। এটা আজকে একটা নিউজ, এগুলো তো আমরা বুঝতে পারছি না যে কোন পক্ষ কারা এখানে অ্যাক্টিভ, কারা এগুলো করছে। এবং এগুলো সত্যিকার অর্থে বাংলাদেশের মতো একটা দেশে এমনিতে আমাদের নানা রকমের সংকটে আমরা জর্জরিত, তার মধ্যে এই রোহিঙ্গা রিফিউজি আরেকটা বাস্তবতা। এবং এখানে অনেকগুলো আমাদের আপনি নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে এই প্রশ্নটি করা হয়েছিল তাকে, এবং তিনি খুবই ক্যাটাগরিক্যালি জবাব দিয়েছেন যে আমাদের দেখতে হবে যে এখানকার সমস্যাটির সূত্রপাত কোনখান থেকে হয়েছে, সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে হবে। এবং রোহিঙ্গাদের মধ্যে যাতে কোনো উগ্রবাদ ডেভেলপ না করে সেটিও একই সঙ্গে নজর রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ইস্যুটাকে সামনে নিয়ে নানা পক্ষ কিন্তু খেলছে এখন, তার মধ্যে বহু রকমের পার্টি আছে, আন্তর্জাতিক বহু খেলা আছে, আন্তর্জাতিক খেলার অংশ। এবং যে কারণে ওবামা তার রেজিমে 2 বার মায়ানমার গেছেন। অং সান সুচিকে আমরা শান্তির জন্য নোবেল দিয়েছি, তিনি কোনো কথাই বলেন না। তো এই তার যে অ্যাপ্রোচটা, তার যে দৃষ্টিভঙ্গি, তো এগুলো তো প্রভাব ফেলছে। আমরা পৃথিবীতে কি দেখছি, একটা ফ্রন্ট বন্ধ হয়, একটা ফ্রন্ট চালু হয়, ওপেন হয়। আমাদের মতো দেশগুলো, উন্নয়নশীল দেশগুলো এগুলো ভিকটিম হচ্ছে, এবং উন্নত দেশও হচ্ছে। এখন আপনি যখন জার্মানিতে ঘটছে, ফ্রান্সে ঘটছে, ইতালিতে ঘটছে, তাহলে ইউরোপে তো কিন্তু নিরাপদ না। মার্কিন যুক্তরাষ্ট্রে খোদ সেখানে গিয়ে ট্রাম্পের মতো লোক এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিজয়ী হয়ে গেল, দেখেন আপনি। তো এই বাস্তবতায় আমাদের পুরো বিশ্বটাই কিন্তু এক ধরনের চরম একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়ে গেছে। অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে যে আমি একটু আশুলিয়া পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। খুবই দুঃখজনক যে আমাদের গার্মেন্টস সেক্টরটা তো আসলে সবচেয়ে সম্ভাবনাময় একটি জায়গা এখন আমাদের, বিশেষ করে নারীর ক্ষমতায়ন, নারীর কর্মক্ষেত্র। খালি সম্ভাবনা না, বাংলাদেশের ইমেজ ওইটার মধ্যে অনেকখানি নির্ভরশীল। এবং বাংলাদেশ অনেকখানি, যেমন এক একটা চ্যালেঞ্জ কিন্তু গার্মেন্টস শিল্পকে মোকাবেলা করতে হচ্ছে। একটা সময় চাইল্ড লেবার একটা ইস্যু ছিল,
তারপরে শ্রমিকদের অসন্তোষ একটা ইস্যু ছিল, এই সমস্ত কিছু সেটেল করে একটা জায়গায় এসছে, একটা নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে এবং হোলি আর্টিজানের কান্ট্রি ইমেজ ইত্যাদি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে তখনই আবার একটা এখন এই অসন্তোষটা শুরু হয়ে গেল। এবং এটাকে অত্যন্ত সতর্কভাবে মোকাবেলা করতে হবে, কারণ আমাদের এখন দেখতে পাচ্ছি ইস্যুটা কিন্তু স্পর্শকাতর এক। দ্বিতীয়ত এখন কিন্তু আমাদের অল্টারনেটিভ অনেক মার্কেট তৈরি হয়ে গেছে। ভিয়েতনাম ইজ এ ভেরি পটেনশিয়াল মার্কেট। মায়ানমারের দিকে অনেকে যাচ্ছে, মায়ানমারের বাংলাদেশের চাইতে কম দামে লেবার পাওয়া যায়। মায়ানমারের অন্য সমস্যা আছে, সেটি আলাদা অবশ্য। কিন্তু এখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করে যেখানে আমাদের পোশাক শিল্পের একটা টার্গেট আছে 2021 সালে যখন বাংলাদেশের 50 বছর হবে তখন $50 বিলিয়ন রপ্তানিতে নিয়ে যাবে। এখন $30-31 বিলিয়ন আছে, সেটাকে আরো $20 বিলিয়ন বাড়াতে হবে। কিন্তু আপনি যদি বাড়াতে হয় সেক্টরে এই সমস্ত অসন্তোষ রেখে আপনাকে এটি পারবেন। ফলে আমি মনে করি অত্যন্ত এখানে একঘেয়েমির কোনো সুযোগ নেই, খুবই কৌশলী দৃষ্টিভঙ্গি নিয়ে খুবই স্পর্শকাতর ভাবে এই ইস্যুটাকে ডিল করতে হবে। কারণ এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, এটাও যেমন বাস্তবতা, একই সঙ্গে এখানে অনেক সংকটের নানা রকমের দিক আছে, এটাও বাস্তবতা। আমরা যে অতীত ইতিহাস দেখি, শ্রীলঙ্কায় সংকট তৈরি হয়েছিল বলেই বাংলাদেশ ইমার্জিং মার্কেট হয়েছে, রাইট? সেটা বাস্তবতা আমাদের দেখতে। এখন আমাদের এখানে সংকট তৈরি হলো তখন মার্কেট অন্যদিকে চলে যাবে, বসে থাকবে না তো। বিশেষ করে বাংলাদেশে কিছু এক্সপার্টি ডেভেলপ করেছে, এটা বাস্তবতা। বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের 10টা লিড ফ্যাক্টরির মধ্যে 7টাই বাংলাদেশের এখন। ফলে আমাদের জন্য একটা গৌরবের বিষয়। এবং সেই সেক্টরটা কিন্তু একেবারে প্রাইভেট এন্টারপ্রেনারশিপ দিয়ে ডেভেলপ হচ্ছে, সরকারের পলিসি সাপোর্টের মধ্যে দিয়ে। এখানে কিন্তু সরকারের কোনো তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই, কিন্তু একেবারে নেই। ফলে এই জায়গাটিতে আমার ধারণা যে সরকারের উচিত হবে যে এই ত্রিপক্ষ, গার্মেন্টস মালিক, শ্রমিকরা এবং সরকার, এই ট্রাইপ্যাট্রিয়েট একটা উদ্যোগ নিয়ে কিন্তু এটা সমাধান করাটা খুবই জরুরি। নাহলে এটা কিন্তু ছড়িয়ে পড়বে। ঢালাভাবে যদি মামলা মকদ্দমা চলতে থাকে এটা খুবই, আমার মনে হয়, শোনেন, কোন জিনিস আপনি যদি কঠোর হস্তে দমন করতে চান তার কিছু রিপারকেশন অটোমেটিক হয়, বিশেষ করে এই ধরনের লেবার। এবং এটা কিন্তু লেবার ওরিয়েন্টেড একটা শিল্প, হাজার 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 না লক্ষ লক্ষ, 30-40 লাখ, কেউ 30 কে বলে 40 লাখ। এখন এই যে এমনিতে ক্যাম্পেইন আছে আমাদের বিরুদ্ধে, আমরা নিজেরা একবার বিজিএমই এবং আমরা কিছু ফেলোশিপের একটা অংশ হিসেবে আমরা জার্মানি গিয়েছিলাম এবং সেখানে ট্রেড ইউনিয়ন অফিসে আমাদের যাওয়ার একটা সুযোগ হয়েছিল। এবং সেখানে গিয়ে দেখি বাংলাদেশের কোথায় কি কোন গার্মেন্টস শ্রমিক কে কি করে সব খবর ওদের কাছে আগে থাকে। হ্যাঁ, থাকবে। এবং এই গার্মেন্টস শিল্প নিয়ে একটা আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন পলিটিক্সও আছে। ফলে সব মিলিয়ে আমাদের সেই দিকগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যে কোনো সমস্যার করার আগে, সমাধানের উদ্যোগ নেওয়ার আগে এর যে কতগুলো লোকাল এবং ইন্টারন্যাশনাল লিঙ্ক আছে এবং তার কি প্রতিক্রিয়া প্রভাব পড়তে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু এটা আমরা দেখছি এক আমিনুল ইসলাম নিয়ে, ওই যে একজন শ্রমিক মারা গেল, এটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের একটা জাতীয় ইস্যু হয়ে গেছে। কথা বললে ওটা জিজ্ঞেস করে, রাইট? তো এইগুলো সে একজন অত্যন্ত তৃতীয় সারির একজন নেতা, শ্রমিক নেতা, প্রথম সারিরও না, 2 ধাপের নেতা, কিন্তু তার ব্যাপারটা গ্লোবাল ইস্যু। ফলে এটার যে সেনসিটিভিটি, এটার যে গ্র্যাভিটি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্লাস বড়দিনকে সামনে রেখে এই ক্রাইসিসটা বাংলাদেশে না, বড়দিন না, আরেকটি বড় জিনিস হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, এই মাসগুলো হচ্ছে পিক সিজন। পিক সিজন এই কারণে, কারণ সামারের এই অর্ডার গুলো কিন্তু এখন কিন্তু উইন্টারের অর্ডার নেই, উইন্টার অর্ডার শেষ, এখন সামারের অর্ডার গুলো পিক চলছে একদম। তো সেই মুহূর্তে আজকে পুরো আশুলিয়া অঞ্চলের ফ্যাক্টরি বন্ধ। আপনি এটাকে কিভাবে এই সমস্যা? ওই বণিক বার্তা একটা খবর দিয়েছে যে খুলছে আশুলিয়ার বন্ধ কারখানা। এটা খুবই ইতিবাচক একটি সংবাদ আমি মনে করি। যদি এটা হয়, আমরা আশা করব যে এখানে একটা জিনিস কি, যে আপনি গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়িয়েছেন, কিন্তু একই সঙ্গে আশেপাশে ওদের যে অন্যান্য জিনিসগুলো, সেগুলোর উপরও সরকারের কিছুটা নিয়ন্ত্রণ থাকা দরকার। বাড়ি ভাড়া, তারপর অন্যান্য যে সমস্ত তাদের যে নিত্য প্রয়োজন। একটা জিনিস আমি অনেকদিন আগে থেকে শুনেছিলাম যে তাদের জন্য একটু রেশনিং এর ব্যবস্থা করা, কম দাম। আপনি যদি 10 টাকা সেরে চাল দিতে পারেন লক্ষ লক্ষ মানুষকে, তাহলে হোয়াই নট গার্মেন্টের জন্য 20 টাকা সেরে চাল দেন। চালের নর্মাল বাজার তখন 30 থেকে 40 টাকা। তো এই যে শ্রমিকদের একটু নার্সিং করা এবং তারা যে শ্রমটা দিচ্ছে, তারা যে কন্ট্রিবিউশনটা রাখছে, সেটার তো একটা অ্যাকনলেজমেন্ট থাকা দরকার। সেই অ্যাকনলেজমেন্টের মধ্য দিয়ে আমরা একবার শুনেছিলাম, এটা বিজিএমই উদ্যোগ নিয়েছিল খাদ্য মন্ত্রণালয় সহ যৌথভাবে সরকারের সঙ্গে। এই জিনিসগুলো আমরা করতে পারি। তাদের জন্য ন্যায্য মূল্যে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য যদি আমরা
ইয়ে করতে পারি, দিতে পারি, তাহলে ওদের অনেকটা জীবনটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু অসন্তোষ রেখে কিন্তু শিল্পের প্রসার হবে না। অবশ্যই না। আপনি একজন শ্রমিককে মনের ভিতরে ক্ষোভ রেখে সে তো তার ফুল এটা দিবে না, তার এফোর্টটা দিবে না। ফলে আপনি যদি তার থেকে তখন কিন্তু কোয়ালিটি ফল করতে পারে, কোয়ালিটি ফল করবে, তারপরে তার জীবন মান আপনি দেখেন। আসলে সত্যি কথা যে এটা একটা এত বিশাল জনগোষ্ঠী এর সঙ্গে জড়িত হয়ে গেছে। প্রায় আপনি যদি সাবসিডিয়ারি কোম্পানিগুলো ধরেন, পাশাপাশি এর উপর রিলেটেড ফ্যাক্টরিগুলো ধরেন, একটা মেয়ে গ্রামের মেয়ে গার্মেন্টসে কাজ করে, সে একটা স্নো কিনে, সে একটা পাউডার কিনে, সেটা জুতা কিনে, সেটা কাপড় কিনে, এবং এই যে রিলেটেড ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করে গেছে, তো সেগুলো তো সবই ডিপেন্ডেন্ট এটার উপরে। হ্যাঁ, আর একজনের উপরে একটা পুরো পরিবার। তো সেই সব ওইভাবেই আমরা জানি যে একটা মজুরি বোর্ড গঠন করা হয়েছিল, অবশ্য মাত্র 3 বছর হয়েছে মজুরি, কিন্তু ইন্টারিম একটা অ্যারেঞ্জমেন্টও যদি থাকে, শ্রমিকদেরকেও বুঝতে হবে যে আসলে তারা এই শিল্প যদি না বাঁচে, তারা বাঁচবে না। তো আজকে যে তারা যে 3 বছরের মধ্যে আবার বেতন বৃদ্ধি, এবং বেতন কি বৃদ্ধি, আপনি দাবিগুলো শুনলে তো অবাক হয়ে যাবেন। 5,000 টাকা বেতনের জায়গায় 15,000 টাকা করতে হবে, এটা কি বাস্তবিক ভাবে সম্ভব কিনা? আমি বাণিজ্য মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি খুবই বলছেন আমরা তাদের কথাগুলো শুনবো, আগে কথাগুলো আমরা শুনবো, কিন্তু তার আগে দে হ্যাভ টু গো ব্যাক। হঠাৎ করে একটা স্ট্রাইক কাজে যোগ দেওয়া বন্ধ, একটা দুটো করে শুরু হলো, পুরো আসলে অঞ্চলে একসাথে ধর্মঘট শুরু করে দিল। এটা তো কোনো পথ হতে পারে না। প্রথমে আপনি একটা ডায়ালগ স্টার্ট করেন, আপনি একটা আলোচনা শুরু করেন, আপনার যদি কোনো অভিযোগ থাকে, কি হচ্ছে সমস্যা সেটা বলেন, তারপরে আপনার চূড়ান্ত কর্মসূচি দেওয়ার তো সময় রয়ে গেছে আপনার কাছে। আপনার সাজেশনটা কি? আমি মনে করি এখানে সরকারের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। তারা আর এখানে আরেকটা সমস্যা হয়ে গেছে, কারা যে শ্রমিক রোল থাকা উচিত, অবশ্যই রোল তো আছেই। আরেকটা সমস্যা হয়ে গেছে, আপনি গার্মেন্টস এর এই আশুলিয়া অঞ্চলে নাকি 100 কতটি শ্রমিক সংগঠন, আপনি কে যে কার প্রতিনিধিত্ব করছে এটা বলা মুশকিল। ফলে এখানে এটাকেও একটা স্ট্রিম লাইনিং করতে হবে। আপনি সত্যিকারের যখন আপনি ট্রেড ইউনিয়ন করতে দিবেন, তখন একই সঙ্গে এই দিকগুলোও কিন্তু বিবেচনা করতে হবে। এখন তো অধিকাংশ ইয়েতে ট্রেড ইউনিয়ন আছে, ফলে সেই ট্রেড ইউনিয়ন গুলোকে আরো স্ট্রিম লাইনিং করা, প্রপার রিপ্রেজেন্টেশন করা, যারা সত্যিকারের প্রতিনিধিত্ব করে। এখানে কে যে কোন গ্রুপের প্রতিনিধিত্ব করছে এটা বলা মুশকিল। এখন সেই জায়গায় সরকারের উচিত একটা পক্ষ নিয়ে তাদের এই সমস্যাটা সমাধান, একটি এখানে আলোচনার তো কোনো বিকল্প নাই। না, আলোচনার তো অবশ্যই বিকল্প নেই, কারণ সমাধান করতে হলে তখন আলোচনায় বুঝতে হবে। আপনি তো এইভাবে আমি শুনলাম যে অনেকেই বাড়ি চলে গেছে, কারখানা বন্ধ দিয়ে। এটা তো এইরকম একটা ফ্যাক্টরি যেখানে 24 ঘন্টার প্রোডাকশনে থাকে, সেখানে হুট করে এতদিন বন্ধ, সেটা খুবই দুঃখজনক। এটা হ্যাঁ, আমার মনে হয় সেই পরিস্থিতি যদি আমরা সামাল দিতে হয়, তাহলে মানে ঐক্যবদ্ধভাবে বসে আলাপ আলোচনা করতে হবে। একটা নতুন খবর দেখছিলাম আমাদের সময়, বিমান যাত্রীদের উপর চার্জ আরোপ হচ্ছে। আর বাকি আছে কি, বাংলাদেশ ছাড়া তো দুনিয়া সব দেশের টিকিটের দাম কম, আমাদের এখান থেকে টিকিটের দাম বেশি। টিকিটের দাম বেশি, এটা জানেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি দেখেছি, মানে বিশেষ করে আপনি বাংলাদেশেও দেখেন, বাংলাদেশে যে প্রাইভেট এয়ারলাইন গুলো অপারেট করছে, তাদের ভাড়া তো অনেক কম। তাদের নেপালের ভাড়া বাংলাদেশ বিমানের চাইতে কম। তাদের ইয়াঙ্গুন যাচ্ছে, তাদের ইয়াঙ্গুনের ভাড়া কত, বিমানের ভাড়া কত? বিমানের টিকিট পাওয়া যায় না, কিন্তু প্লেনে উঠলে দেখেন সিট খালি। এই রহস্যটা কি? এই রহস্যের কি কিনারা, এটা কেউ জানে না। এই রহস্য কি? আমি সেদিন বাংলাদেশ বিমানে ভ্রমণ করেছি, মালয়েশিয়া থেকে আসছিলাম। আমার খুব ভালো লেগেছে যে মোটামুটি ফুল ফ্লাইটই ছিল, এবং তার মধ্যে প্রায় অনেক হচ্ছে মালয়েশিয়ান যাত্রী। আচ্ছা আচ্ছা। আমার কাছে এটা দেখে তো বিদেশিরা বাংলাদেশ বিমানে চড়ছে, কিন্তু দুঃখের কথা বলি আপনাকে, এটা হচ্ছে একদম নতুন বিমানটা, এই যে নতুন যে বিমান আসছে কয়েকটা, বোয়িং গুলো, আপনার ইকোনমি ক্লাসে কোনো ইয়ে নাই, ইয়ারফোন নাই, আপনি স্ক্রিন আছে, সিনেমা চলছে, কিন্তু আপনি শুনতে পারবেন না কিছু। এখন বিদেশিরা আপনার প্লেনটা বিদেশি কেন, আপনিই বা কেন? আমরা না হয় ধরে নিয়েছি যে আমরা বাংলাদেশ বিমান এরকম, কিন্তু একটা নতুন বোয়িং 777 বিমানে আপনি যাত্রীদেরকে ইয়ারফোন দিবেন না, এটা পৃথিবীর কোন এয়ারলাইনে কল্পনা করতে পারেন আপনি? অসম্ভব। তারপরে দেখেন, আপনি যখন খাবার দিয়েছেন, খাবারের মধ্যে একটা বড় একটা টিস্যু দিবেন না, একটা ন্যাপকিনের মতো। আমি জিজ্ঞেস করলাম কেবিন ক্রুকে, বলে আমরা চেয়েছি, দেয় না। এখন বিমান নিয়ে আর কত আলোচনা করবো? এটা আমরা তো একটা রাষ্ট্রীয় বিমান, একটা ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার, তার যে স্ট্যান্ডার্ড গুলো থাকার কথা, তার যে সার্ভিস গুলো থাকার কথা। এবং আমি বললাম এই কারণে যে মালয়েশিয়ানরা নাকি অনেকেই এই ঢাকা হয়ে উমরা করতে যায়, আচ্ছা, সেই কারণে তারা বিমানটাকে খুব প্রেফার করে।
কারণ ইয়েতে মালয়েশিয়াতে এক্সপেন্সিভ একটু, বরং বিমানটা একটু কম ভাড়া যাওয়া যায়। ফলে মালয়েশিয়ানদের জন্য, বিভিন্ন দেশগুলোর জন্য এটা কিন্তু একটা, এবং সপ্তাহে কিন্তু কুয়ালালামপুরে 12টা ফ্লাইট নাকি আমাকে বিমানের এক স্টাফ বললো, 12টা ফ্লাইট সপ্তাহে, মানে পার ডে 2টা, অনেক দিন, একদিন বোধহয় শুধু একটা। তো এইরকম জায়গায় আমরা অনেক ইতিবাচক উদ্যোগ নিলে আমরা যাত্রী ধরতে পারতাম। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। তো সময় আজ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, শুভরাত্রি। আমি তো আমেনারে না দেখে মরুম না।